জাবেদ বলল, কি হয়েছে? তারা বললেন, তেমন কিছু না, একটু মাথা গরমের মতো হয়েছে, কয়েকটা জরুরি ফাইল ছিঁড়ে ফেলেছেন। আমরা ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ঘুমের ওষুধ দিয়েছে, ওষুধ খাইয়ে দিয়েছি, ভালো ঘুম হলে সব ঠিক হয়ে যাবে। বিছানায় শুয়ে রাখুন, ঘুমিয়ে পড়বেন। বেবি ট্যাক্সিতেও ঘুমাচ্ছিলেন। মিজান সাহেব তখন থেকেই ঘুমাচ্ছেন। মনোয়ারা কাঁদতে কাঁদতে চোখ ফুলিয়ে ফেলেছেন। মেয়েরা এখনো কিছুই জানে না, তারা স্কুলে। জাহেদ বারান্দায় কঠোর চেয়ারে চুপচাপ বসে আছে। কেয়ার খোঁজে একবার যাওয়া উচিত, তাও যায়নি। শুভ্রকে আসতে দেখে সে উঠে দাঁড়ালো। শুভ্র বলল, তোর কি হয়েছে? এমন লাগছে কেন? জাবেদ বলল, মনটা খুব খারাপ, মামার শরীর ভালো না, কি হয়েছে বুঝতেও পারছি না। শুভ্র ইতস্তত করে বলল, তোর বিয়েতে আসতে পারিনি, কিছু মনে করিস না, চশমা খুঁজে পাচ্ছিলাম না। বিয়ের অনুষ্ঠান কেমন হয়েছে? অনুষ্ঠান আবার কি? আমি 3বার কবুল কবুল বললাম, কেয়া 3বার বলল, ব্যাস মামলা ঢিসমিস। চা খাবি বন্ধু? খাবো। বাসায় চা খাওয়ানোর কোনো উপায় নেই, মামি সিরিয়াস, কান্নাকাটি চলছে, চল মোড়ের দোকানে যেয়ে চা খাবো। শুভ্র জাহিদের পেছনে পেছনে যাচ্ছে। বিয়েতে সে উপস্থিত হতে না পারায় জাহেদ যে রাগ করেনি তাতেই শুভ্র আনন্দিত। জাহেদ, কেয়া কোথায়? কেয়ার সঙ্গে একটু দেখা করব ভেবেছিলাম। ও তোর বোনের বাসায়, এখানে এত যন্ত্রণা, এর মধ্যে আর তাকে আনিনি। তোর মামার অসুখটা কি? এখনো ঠিক জানি না, মামার মাথা গরম হয়ে গেছে, অফিসের ফাইলটা ছিঁড়ে ফেলেছে। দুঃখ ধান্দার মধ্যে থাকলে যা হয়। বাড়ি ভাড়া দেওয়া হয়নি 6 মাস, প্রভিডেন্ট ফান্ডে 1 পয়সা নেই, লোন নিয়ে সব শেষ। এক লোকের কাছে থেকে মামা 10,000 টাকা ধার করেছিলেন। সে লোক 2-3 দিন পর পর বাসায় এসে বসে থাকে, তাকে দেখলেই মামার চেহারা অন্যরকম হয়ে যায়। সব মিলিয়ে ভয়াবহ অবস্থা, তুই বুঝবি না। আয় চা খা। কেয়া তার বোনের বাসায় কদিন থাকবে? থাকবে কিছুদিন। এদিকে ঝামেলা না সামলে তো আনতে পারছি না। কেয়ার বোনের বাসাটার ঠিকানাটা আমাকে দিবি? কেন? তোদের বিয়েতে আমি একটা উপহার দেব, সামান্য উপহার, তবে কেয়ার খুব পছন্দ হবে, কাজেই তাকে দিতে চাই। উপহারটা কি তোকে বলবো না, তুই আমাকে একটা কাগজে ঠিকানা লিখে দে। এখন যাবি? না, এখন যাব না। এখন যাব মাহিন সাহেবের বাসায়। মাহিন সাহেবের সাবেরের বাসা মাহিন সাহেব, আমি প্রায় উনার কাছে যাই। জাহেদ চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, জানি তুই মোটা একটা স্ট্রেচ চরিত্র। আরেক কাপ চা খাবি শুভ্র? চাটা ভালো হয়েছে? খা আরেক কাপ। বলবো দিতে? বল। তোর মাইক্রোবাসের ড্রাইভারকে ওই দিন কোনো বকশিস টকশিস দেয়নি, দেওয়া উচিত ছিল, বেচারা নিশ্চয়ই অ্যাকসেপ্ট করেছে। টাকাই নেই, বকশিস কি দিব? খেতে বললাম, খেলো না। বড়লোকের ড্রাইভার, গরিবের বাড়িতে বোধহয় খায়ও না। বেশি জোরাজুরি করতেও সাহস হলো না। শুভ্র কিছু বলল না, সে নিঃশব্দে চায়ের কাপে চুমুক দিচ্ছে। সে জাহেদের জন্য 2,000 টাকা নিয়ে এসেছে, কিভাবে তাকে দিবে বুঝতে পারছে না। তার লজ্জা লজ্জা লাগছে, জাহেদ যদি আবার কিছু মনে করে। শুভ্র শেষ পর্যন্ত টাকা না দিয়েই চলে এলো। জাহেদ তাকে এগিয়ে দিতে গাড়ি পর্যন্ত এলো। বরং এক এক সময় তুই যে কত ভালো একটা ছেলে তা কি জানিস? এ বাড়ির কলিং বেলটাও নষ্ট, টিপলে কোনো শব্দ হয় না, মাঝে মাঝে শক করে। শুভ্র কলিং বেল টিপতে বড় রকমের ঝাঁকুনি খেলো। কলিং বেলে কোনো শব্দ হলো না, কিন্তু ভেতরে এক মাহিন সাহেবের গলা শোনা গেল। তিনি উচ্ছ্বাসিত স্বরে বললেন, শুভ্র এসেছ? দরজা খুলে দে, নিতু বাবাকে সকালের নাস্তা খাইয়ে দিচ্ছে, পাতলা খিচুড়ি চামচে করে মুখে তুলে দিতে হচ্ছে। মাহিন সাহেব দেয়ালে ঠেস করে বসে আছেন। 9টা বেজে গেছে, বাবাকে নাস্তা খেয়ে নিতু অফিসে যাবে। এ সময় বসে ওঠাই এক সমস্যা, আজও হয়তো অফিসে দেরি হবে। বাবা দ্রুত নাস্তা খাচ্ছেন না, এক এক চামচ মুখে নিয়ে অনেক দেরি করছেন। খিচুড়ি খাওয়ানো হলে চা খাওয়াতে হবে, চা খেতে কতক্ষণ লাগবে কে জানে। তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করলেই বাবা বলবেন, তোর দেরি হয়ে যাচ্ছে রে নিতু, তুই চলে যা, আজ আর চা খাবো না। মাহিন সাহেব বললেন, শুভ্র দাঁড়িয়ে আছে, দরজা খুলে দে। শুভ্র, তুমি বুঝলে কি করে? আমার স্মেলিং সেন্স খুব ডেভেলপ করেছে, আমি ওর গায়ের গন্ধ পাচ্ছি। চোখ যত নষ্ট হচ্ছে ঘ্রাণ শক্তি তত বাড়ছে। তোমার চোখ মোটেও নষ্ট হচ্ছে না, সবসময় আজে বাজে চিন্তা করবে না। নাও হা করো, দরজা খুলে দিয়ে আয়। কেউ আসেনি বাবা? এলে দরজায় কড়া নাড়তো। দরজায় কড়া নাড়লো। ঋতু বিরক্তি মুখে খিচুড়ি বাটি নাড়িয়ে দরজা খুলতে গেল। মাহিন সাহেব বললেন, আমার নাস্তা খাওয়া হয়ে গেছে, তুই অফিসে চলে যা। চা আর আজ খাবো না, আমার চাটা বরং শুভ্রকে দে। নিতু দরজা খুললো, শুভ্র দাঁড়িয়ে আছে। নিতু শুকনো গলায় বলল, এসে শুভ্র, আজ তুমি কিছুক্ষণ থাকবে নাকি? কেন বলুন তো? বেশিক্ষণ না থাকাই ভালো, বাবার শরীর ভালো না, তুমি যতক্ষণ থাকবে বাবা কথা বলতে থাকবেন, ওনার 2-3 রাত ঘুমই হয়নি, ঘুম দরকার। আমি বেশিক্ষণ থাকবো না। কিছু মনে করলে না তো? না, তোমার সঙ্গে আমার কিছু কথাও আছে। তুমি কি আমার অফিসে একবার আসতে পারবে?
পারবো। কবে আসবো? আজ এসো না, বাবার সঙ্গে কথা শেষ করে চলে যেও। আচ্ছা। শুভ্র মাহিন সাহেবের শোবার ঘরে ঢুকলো। ঠিক ঘর না, এটা এক বাড়ির স্টোর রুম। মাহিন সাহেব অসুস্থ হবার পর থেকে এ ঘরে থাকার জন্য বেছে নিয়েছেন। কোনো মতে একটা খাট এ ঘরে পাতা হয়েছে, আর কোনো আসবাবপত্র রাখার জায়গাও নেই। ঘরে একটি টেবিল ফ্যান আছে, সেই ফ্যান মাথার কাছে খাটের উপরে বসানো। ঘরে জানালা নেই, ভেন্টিলেটরটা সাধারণত ভেন্টিলেটরের চেয়ে বড় বলে কিছু আলো বাতাস ঢোকে। মাহিন সাহেব দরজ গলায় বললেন, কেমন আছো শুভ্র? ভালো আছি। আরাম করে পা তুলে বসো, চাদর পরিষ্কার আছে। নিতু আজই চাদর বদলেছে, আমি জানতাম তুমি আসবে, তাই চাদর বদলাতে বললাম। শুভ্র পা তুলে বসলো। নিতু চা নিয়ে ঢুকলো, শুভ্রর সামনে রাখতে রাখতে বলল, তুমি যাবার সময় বাইরে থেকে তালা লাগিয়ে দিবে। কয়েকদিন অফিসে যাবার সময় বাসায় তালা দিয়ে যেতে হচ্ছে। বাসায় বাবা ছাড়া আর কেউ নেই। বাড়িওয়ালার কাছে একটা চাবি আছে, তিনি একবার খোঁজ নিয়ে যান। তালা আমাদের বসার ঘরে টেবিলের ওপর আছে। শুভ্র, পরে তোমার সঙ্গে দেখা হবে। জি আচ্ছা। মাহিন সাহেব উজ্জ্বল চোখে তাকিয়ে আছেন। তার মাথা ভর্তি ধবধবে সাদা চুল, 2 সপ্তাহ সেভ করা হচ্ছে না বলে মুখে খোঁচা খোঁচা সাদা দাড়ি। গায়ের চাদরটাও সাদা রঙের বলে তাকে ঋষি ঋষি দেখাচ্ছে। চায়ে চিনি হয়েছে শুভ্র? হয়েছে। আপনার শরীর আজ কেমন? অসম্ভব ভালো। রাতে নাকি ঘুম হয়নি? রাতে আমার কখনোই ঘুম হয় না, এরা জানে না। এই বয়সে ঘুম না হওয়া কোনো বড় ব্যাপার না। শোনো শুভ্র, তোমার সঙ্গে আমি খুব জরুরি বিষয় নিয়ে কথা বলবো। খুব জরুরি? একটি সিদ্ধান্ত নিয়েছি, সিদ্ধান্ত তোমাকে জানাবো, খুব মন দিয়ে শোনো। আপনার সব কথাই আমি খুব মন দিয়েই শুনি, একমাত্র তুমিই শোনো, আর কেউ শোনে না। দেখো শুভ্র, এই সংসারে উপদ্রবের মতো আছি, পক্ষাঘাত সারার কোনো সম্ভাবনা নেই। অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। আগে হাত পা নাড়াতে পারতাম, এখন তাও পারি না। শরীর অসুস্থ হলে মনও অসুস্থ হয়, আর আমার মন এখন অসুস্থ। রাত দিন চেঁচামেচি করি। আমার চেঁচামেচিতে অতিষ্ঠ হয়ে আমার স্ত্রী 1 সপ্তাহ ধরে আমার ভাইয়ের বাসায় আছেন। কাজের মেয়ে ছিল, সেও পালিয়ে গেছে 3 দিন আগে। তুমি কি আমার কথা মন দিয়ে শুনছো? শুনছি। আমি এদের ঘাড়ে ভূতের মতো চেপে আছি, সিন্দাবাদের ভূত। এরা আমাকে কি করে ঘাট থেকে নামাবে বুঝতেই পারছে না। এরা আপনাকে ঘাট থেকে নামাতে চাচ্ছে, এরকম মনে করছেন কেন? মনে করাই তো স্বাভাবিক। নিতু বিয়ে করতে পারছে না আমার জন্য। একটা ছেলের সঙ্গে তার ভাবটা হয়েছে বলে মনে হয়। ওদের অফিসেই কাজ করে, কয়েকবার বাড়িতেও এসেছে। কখনো আমার সঙ্গে দেখা করেনি। নিতুর সঙ্গে গল্প করে চাটা খেয়ে চলে যায়। আমি যতদিন বেঁচে আছি নিতু বিয়ের ব্যাপারটা চিন্তা করতে পারবে না, এটাই হলো বাস্তব কথা। আমি ওদের মুক্তি দিতে চাই, বুঝলে শুভ্র? চির মুক্তি। কিভাবে? সেটা নিয়েই ভাবছি। আত্মহত্যা সহজ পথ, তবে খুবই নিম্নমানের পথ। আত্মহত্যা খুনের চেয়েও খারাপ। খুন করার পর অনুশোচনার একটা সুযোগ থাকে, আত্মহত্যার পর সেই সুযোগও থাকে না। আপনি কি আত্মহত্যার কথা ভাবছেন? এখনো ভাবছি না, অন্য পথ খুঁজে পাচ্ছিও না। আমি হয়েছি পরাশ্রয়ী, নিজে নিজে খেতে পারি না, অন্যকে খাইয়ে দিতে হয়। আমার কোনো উপার্জন নেই, বেঁচে থাকার জন্য মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। আমার স্বাভাবিক মৃত্যু হলে সব দিক রক্ষা হতো, চট করে তা হবে বলে মনে হয় না। আমার মানসিক শান্তি এখনো প্রবল। আমার মনে হচ্ছে স্বাভাবিক মৃত্যুর জন্য আমাকে আরো 7-8 বছর অপেক্ষা করতে হবে। 7-8 বছর নিতু আমার জন্য অপেক্ষা করবে? এটা উচিত না। শুভ্র বলল, আপনার জন্য সিগারেট এনেছি, ধরিয়ে দিব? দাও। শুভ্র সিগারেট ধরিয়ে মাহিন সাহেবের ঠোঁটে গুজে দিলেন। তিনি ধোঁয়া ছেড়ে তৃপ্তির গলায় বললেন, বেঁচে থাকতে আমার এখনো ইচ্ছে করে। এই যে ধোঁয়ার সঙ্গে নিকোটিন নিচ্ছি, শরীর আরাম পাচ্ছে। তোমার সঙ্গে কথা বলছি, তাতেও আনন্দ পাচ্ছি। আনন্দের ব্যাপারে এখনো আছে, তবে তাকে প্রশ্রয় দেওয়া ঠিক হবে কিনা সেটাই বিসর্জন। বিশ্বস্ত মানুষ পাওয়াও খুব কঠিন। সমস্ত জীবজগতের একটি সহজ নিয়ম রয়েছে, অসুস্থ, দুর্বল, অক্ষম কাউকে জীবজগৎ সহ্য করে না। সাধারণ তাকে মেরে ফেলে, কিংবা এমন ব্যবস্থা করে যেন মৃত্যু ত্বরান্বিত হয়। একটা কাক অসুস্থ হলে অন্য কাকেরা কি করে জানো? না, তাকে ঠুকরে ঠুকরে মেরে ফেলে। অসুস্থ কাক প্রতিবাদ করে না, চুপ করে বসে থাকে। আপনি তো কাক না, আপনি মানুষ। মানুষ হলেও আমি সমগ্র জীবজগতেরই একটি অংশ। জীবজগতের সবার জন্য যা সত্যি, আমার জন্যও তা সত্যি। চাচা, আমার মনে হয় কোনো কারণে আপনার মন টন খারাপ বলে এ জাতীয় চিন্তা ভাবনা করছেন। সহজে আমার মন খারাপ হয় না, তবে এখন হচ্ছে। তুচ্ছ বিষয় নিয়ে রেগে যাচ্ছি। 11ই সেপ্টেম্বরের দিন সাবেরের মৃত্যুদিন। এরা দেখি এই দিনটার কথা ভুলেই গেছে। কারোই মনে নেই কি অসম্ভব যন্ত্রণায় ছেলেটা আমার কোলে মারা গেল। অনেক দিনের ব্যাপার চাচা। হ্যাঁ, অনেক দিনের ব্যাপার, ভুলে যাওয়াই স্বাভাবিক। ভুলে যাওয়ার মধ্যেও সে আনন্দ পায়। কিন্তু তুমি তো বলোনি শুভ্র, তুমি তো ঠিকই উপস্থিত হয়েছ। হওনি?
আজ কত তারিখ শুভ্র? 11ই সেপ্টেম্বর না? শুভ্র খানিকক্ষণ চুপ করে নরম গলায় বলল, ও আমার খুব ভালো বন্ধু ছিল, ওর কথা আমার প্রায় মনে পড়ে। ও ছিল তোমার বন্ধু, কিন্তু সে ছিল এ পরিবারের একজন। এরা কেন তাকে ভুলে যাবে? ভুলবে কেন? কেউ ভুলেনি। সান্ত্বনা দেওয়া কথা আমার ভালো লাগে না। তুমি সান্ত্বনার কথা আমাকে বলবে না। আমার এই ছেলেটা কথা কারো মনেই নেই। মনে থাকলে এরা বুঝতো কেন এই স্টোর রুমে আমি থাকি। এদের ধারণা আমি এখানে থাকি সবাইকে যন্ত্রণা দেওয়ার জন্য। কেউ বুঝতে চেষ্টা করে না এটা আমার ছেলের ঘর। সে এখানে থাকতো, ফ্যান নেই, আলো বাতাস নেই, ছোট্ট একটা ঘরে শুয়ে শুয়ে স্বপ্ন দেখতো। তুমি মাঝে মাঝে আমার কাছে আসো, আমার এত ভালো লাগে। আমি আমার ছেলের ছায়া তোমার মধ্যে দেখি। ছেলেটা মরার সময় তুমি ছিলে না। ওর যন্ত্রণা যখন খুব তীব্র হতো তখন সে আমাকে বলতো, বাবা, শুভ্র যদি আসে ওকে ঘরে ঢুকতে দিও না। ও মানুষের কষ্ট সহ্য করতে পারে না। ও আমাকে দেখে কষ্ট পাবে। মাহিন সাহেবের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। শুভ্র অন্যদিকে তাকিয়ে রইল। মাহিন সাহেব বললেন, আজ তুমি যাও, দরজায় তালা দিয়ে যাও। আর একটা সিগারেট ধরিয়ে দিবে? দাও। শুভ্র আরেকটি সিগারেট ধরিয়ে মাহিন সাহেবের ঠোঁটে গুজে দিল। চাচা, যাই। আচ্ছা, যাও। নিতু মাথা নিচু করে টাইপ করে যাচ্ছে। সেকশনাল ইনচার্জ পরিমল বাবু এক গাথা কাগজ ধরিয়ে দিয়ে বললেন, লাঞ্চের আগে শেষ করতে পারবেন তো? নিতু হতাশ চোখে কাগজগুলোর দিকে তাকিয়েছিল। লাঞ্চের আগে শেষ করার প্রশ্নই ওঠে না, মুখের ওপর বলা সম্ভব না। একটু স্পিড টাইপ করে যান, মন লাগিয়ে স্পিড করলে লাঞ্চের আগেই পারবেন। 3টা করে কপি করবেন। নিতু কথা না বলে সময় নষ্ট করলো না, টাইপ শুরু করলো। তার স্পিড ভালো, কিন্তু আজ স্পিড উঠছে না। শুভ্র চলে আসতে পারে। আজ না এলে ভালো হতো। যদি আসে, সে কি করবে? চলে যেতে বলবে? অন্য একদিন আসতে বলবে? শুভ্রর সাথে কথা বলা দরকার। 1 ঘন্টা নিতু সমান তালে টাইপ করে গেল, মুহূর্তের জন্যও থামলো না। এখনো এক গাদা কাগজ সামনে, 5 জন টাইপিস্ট আছে। কাগজগুলো সবার মধ্যে ভাগ করে দেওয়া যেত। নিতু আপা। নিতু মুখ তুলে তাকালো, ছোট নিঃশ্বাস ফেলে বলল, তুমি এসেছো? জি। চলো ক্যান্টিনে গিয়ে বসি। নিতু উঠে দাঁড়ালো। টেবিলের পাশে ইদ্রিস সাহেবকে বলে গেল সে ক্যান্টিনে গেছে, কিছুক্ষণের মধ্যেই ফিরবে। তালাবদ্ধ করে এসেছে শুভ্র। জি, অসুস্থ একজন মানুষকে তালাবদ্ধ করে রেখে আসতে হচ্ছে। চিন্তা করতেই খারাপ লাগে। ব্যবস্থা আবশ্যিক সাময়িক। ক্যান্টিনটা ফাঁকা। নিতু কোনার দিকে একটা চেয়ারে বসলো। নোংরা ক্যান্টিন, মনে হচ্ছে 3-4 দিন ধরে মেঝে ঝাড়ই দেয় না। টেবিলে চায়ের কাপ, মাছি উঠছে। কিছু খাবে শুভ্র? জি না। এরা খুব ভালো সিঙ্গারা বানায়। আমি লাঞ্চে 2টা সিঙ্গারা আর 1 কাপ চা খাই। খেয়ে দেখো না। আচ্ছা বলুন, সিঙ্গারা দিতে বলুন। নিতু উঠে গিয়ে সিঙ্গারা নিয়ে এলো। শুধু সিঙ্গারা নয়, 1 বোতল পেপসিও আছে। শুভ্র, পেপসি খাও তুমি? জি খাই, খুব ঠান্ডা হবে না। সিঙ্গারা খেয়ে পেপসিটা খাও, এখনকার পানি ভালো না। জি, কেন ডেকেছেন আপা? বাবা সম্পর্কে তোমার সঙ্গে আলাপ করবার জন্য। তুমি তো প্রায় বাবার সঙ্গে কথা বলো, আজও বললে। কিছু বুঝতে পেরেছো? কোনো পরিবর্তন লক্ষ্য করছো? জি না। কি পরিবর্তনের কথা বলছেন? বাবার মাথা ঠিক নেই শুভ্র। বাসায় তালা দিয়ে আসার এই কারণটা, আমাদের বাড়িতে এমন কিছু মহামূল্যবান কোহিনূর নেই যে তালাবদ্ধ করে আসতে হবে। বাবার মাথা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। উনি কি করেন? এখনো কিছুই করছেন না, তবে খুব শীঘ্রই করবেন। বাবা হুট করে কিছু করেন না। কোনো একটা বিষয় নিয়ে দীর্ঘদিন চিন্তা ভাবনা করেন, তারপর কাজটা করেন। তখন হাজার যুক্তি দিয়েও তাকে টলানো যায় না। এখন তিনি কি করবেন বা কি ভাবছেন শুনবে? এখন ভাবছেন তিনি আমাদের ঘরে সিকান্দারের ভূতের মতো চেপে আছেন। তিনি আমাদের মুক্তি দিতে চান। তোমাকে নিশ্চয়ই বলেছেন? হ্যাঁ বলেছেন। মার সঙ্গে এই নিয়ে ঝগড়া হলো। মা কান্নাকাটি করে বাসা ছেড়ে চলে গেলেন। এখন মা ছোট মামার সঙ্গে আছেন। মাকে কি বলেছেন শুনবে? বলুন। মাকে বলেছেন, আমি তোমাদের কাছে বিরাট বোঝা। আমার জন্য নিতুর বিয়ে হচ্ছে না। আমি চাই না আমার জন্য আমার মেয়ের জীবন নষ্ট হোক। কাজেই আমি ঠিক করেছি এ বাড়ি ছেড়ে চলে যাব। তুমি আমাকে লোকজন বেশি চলাচল করে এমন একজন রাস্তার পাশে শুয়ে দিয়ে রেখে আসো। এ শহরে খুব কম করে হলেও 50,000 ভিক্ষুক বাস করে। রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুর খবর পাওয়া যায়, অনাহারে ভিক্ষুকের মৃত্যুর খবর পাওয়া যায়। আমি এইভাবে আরো কিছুদিন বেঁচে থাকতে পারবো বলে আমার ধারণা। মা বললেন, তোমাকে মুখে তুলে কে খাইয়ে দেবে? বাবা বললেন, তিনি পার্টনারশিপ ব্যবস্থায় আরেকজন অল্পবয়স্ক শিশু ভিক্ষুকের সঙ্গ নেবেন। বাবার রোজগারের অর্ধেক সে পাবে, বিনিময়ে বাবাকে সে খাইয়ে দেবে। বাবার মাথা যে পুরোপুরি খারাপ হয়ে গেছে তুমি কি বুঝতে পারছো? তুমি চিন্তা করতে পারো? এই লোক ইংরেজিতে এই সাহিত্যে অধ্যাপনা করেছেন। শুভ্র বললেন, এমন কিছু ঘটেছে যার জন্য চাচা হঠাৎ করে মনে করা শুরু করলেন তিনি
বাড়তি বোঝা। বাবা তো বোকা না শুভ্র, বাবা যথেষ্টই চালাক। তাছাড়া শারীরিকভাবে অক্ষম মানুষদের বুদ্ধি হঠাৎ করে অনেকখানি বেড়ে যায়। বাবা এ ধরনের বোঝা তো বটেই। তুমি আমার ছোট ভাইয়ের মতো, তবুও তোমাকে বলি, আমার বিয়ে করার একটা সুযোগ ঘটেছে, কিছুদিন ঘটবে আমি তা ভাবিনি, কিন্তু ঘটেছে। আগে একবার বিয়ে হওয়া মেয়ের আবার বিয়ে ঠিক হওয়া বড় ঘটনা। যার সঙ্গে বিয়ে ঠিকঠাক হয়েছে তারও বাবা মা আছে, ছোট ভাই বোন আছে। আমি তো বিয়ের পর মা বাবাকে নিয়ে ওই বাড়িতে উঠতে পারি না। উনি তো আপনার সমস্যা জানেন। উনি কি বলেছেন? সে কিছুই বলছে না। আমি তাকে অপেক্ষা করতে বলেছি। কতদিন সে অপেক্ষা করবে? তাছাড়া অপেক্ষা করবেই বা কেন? শুভ্র পেপসির গ্লাসে চুমুক দিতে দিতে বলল, আপনি তাকে অপেক্ষা করতে বলছেন কেন? আপনার কি ধারণা অপেক্ষা করলেই সমস্যার সমাধান হবে? তাকে অপেক্ষা করতে বলা ছাড়া আমি আর কি বলতে পারি? আপনার কাছে কি এ সমস্যার কোনো সমাধান আছে? না। শুভ্র ইতস্তত করে বলল, আমাকে আপনি কি করতে বলছেন? নিতু অসহাস্কু গলায় বললেন, তোমাকে কিছু করতে বলছি না, তুমি আবার কি করবে? তোমার জানা থাকা দরকার বলেই জানালাম। তুমি ইচ্ছে করে